আচ্ছা থেমে যা আমরা কলিশন থিওরিটা পড়বো, সংঘর্ষ থিওরি বা কলিশন থিওরি পার্টটা পড়বো। এটা লাস্ট পার্ট, একটু কনসেপচুয়াল পার্ট, নিউমেরিক্যাল আছে খুব কম, সেরকম নয়, এবং যে নিউমেরিক্যালগুলো আছে খুবই সোজা, জাস্ট ফর্মুলা বেসড অঙ্ক। ওকে, কিছু লিঙ্ক নেই আগের সঙ্গে, ঠিক আছে? তো কলিশন থিওরি, সংঘর্ষ তত্ত্ব, ঠিক আছে? কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব ব্যাপারটা কি বলছে? দেখ, একটা রিয়াকশান যখন হয়, কেমিক্যাল রিয়াকশান বলছে এই তত্ত্বের মূল যে কথা, যেটা রিয়াকশান হচ্ছে তার কারণ হচ্ছে রিয়াক্ট্যান্টগুলোর মধ্যে কলিশন হচ্ছে, এবং সেই কলিশন, সমস্ত কলিশনের জন্যই প্রোডাক্ট হয় না। ধর 100টা মলিকিউল পরস্পরের মধ্যে রিয়াক্ট করছে, মানে ধাক্কাধাক্কি করছে, কলিশন করছে, কিন্তু প্রোডাক্ট আমি পাচ্ছি 70টা, মানে 70% প্রোডাক্ট পাচ্ছি। তার মানে 100টা কলিশনের মধ্যে 70টা কলিশন সেই লেভেলের কলিশন হয়েছিল যেটা প্রোডাক্ট হওয়ার জন্য নেসেসারি বা দরকার। তার মানে যতগুলো কলিশন হলো তার মধ্যে সব কলিশনই কিন্তু এফেক্টিভ কলিশন নয়। ঠিক যে কলিশনগুলো তোকে প্রোডাক্টের দিকে নিয়ে যায় রিয়াক্ট্যান্টকে, তাহলে সেই কলিশনগুলো হচ্ছে আমার কাছে এফেক্টিভ কলিশন, এবং এফেক্টিভ কলিশনে কিন্তু বিক্রিয়ার রেটকে নির্ধারণ করে। যত বেশি এফেক্টিভ কলিশন হচ্ছে তত বেশি প্রোডাক্ট তৈরি হবে, তত বেশি বিক্রিয়ার রেট হবে। কি বললাম বুঝতে পারছি? মানে আমি সিম্পল বলছি, মনে করো সব মারামারি তোকে হসপিটালাইজ বা পুলিশ হেফাজত অব্দি নিয়ে যাবে না, তাই না? টুকটাক মারপিট হলো, টিকাটেকি হলো, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু মারাত্মকভাবে ফাটাফাটি কেস হয়ে যায়, তখন পুলিশ, থানা পুলিশ হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। মানে সব মারামারি ঝামেলায় কিন্তু ওই জায়গায় যাবে না, ঠিক আছে? তাই তো? তার মানে যদি 100 খানা ঝামেলা হয় তার মধ্যে দেখা যাবে হয়তো 30-40 ঝামেলা ওই রকম লেভেলের হচ্ছে, যেগুলো থানা পুলিশ অবধি, হসপিটালাইজেশন অবধি যাচ্ছে। তাহলে ওগুলোকে আমি সেই লেভেলের কলিশন বলবো, এফেক্টিভ কলিশন বলবো, এফেক্টিভ মারামারি বলবো, তাই তো? তো এক্ষেত্রেও তাই, মলিকিউলসগুলো কোলাইড অবশ্যই করবে, মলিকিউলগুলো ঝামেলা অবশ্যই হবে, এবং তার ফলেই প্রোডাক্ট, বিকজ একটা রিয়াক্টর আরেকটা রিয়াক্টরের সাথে কোলাইড না করলে তারা একে অপরের সাথে কন্ট্যাক্টে আসবে না, তাহলে প্রোডাক্ট আমি কী করে পাবো? তাই তো? দুটো মলিকিউল যদি একেবারে ঠেকিয়ে রেখে দাও তাহলে বিক্রিয়া হবে? হবে না। টাচ করিয়ে রেখে দিলে কি বিক্রিয়া হবে? নাও হতে পারে। তার মানে দের ইজ এ কলিশন, মানে মেন কলিশনের মূল বক্তব্যটাই হচ্ছে তাই, যে প্রোডাক্ট হচ্ছে তার কারণ হচ্ছে রিয়াক্ট্যান্টগুলোর মধ্যে ঝামেলা বাঁধছে, ঠিক আছে? এবং কী কী কারণে এফেক্টিভ কলিশন, এখানে কিছু চার্ট, প্যারাগ্রাফ, কিছু ডায়াগ্রামস আসবে, সেগুলো আমরা বলবো, কোনটা এক্সোথার্মিক কেস, কোনটা এন্ডোথার্মিক কেস, এগুলো ধাপে ধাপে আসবে। মেন বক্তব্য ঝামেলা হচ্ছে বলে প্রোডাক্ট হচ্ছে। যত বেশি, এবার সব ঝামেলাই প্রোডাক্টে যায় না, যে ঝামেলার জন্য প্রোডাক্ট তৈরি হয় সেগুলো আমরা বলে এফেক্টিভ ঝামেলা। যত বেশি এফেক্টিভ ঝামেলা তত বেশি প্রোডাক্ট। এই হচ্ছে গল্প, বুঝতে পেরেছিস? মেন সামারিটা হচ্ছে এটা, হয়েছে? আচ্ছা, তাহলে লিখে রাখ, আমি পয়েন্ট পয়েন্ট করে লিখছি, প্রত্যেকটা কথা লিখে রাখ। এর মূল যে বক্তব্যগুলো, প্রথম বক্তব্যটা কি হওয়া উচিত? সংঘর্ষ থিওরির প্রথম বক্তব্যটা কি হওয়া উচিত? মলিকিউলগুলোর মধ্যে ঝামেলা লাগতে হবে। প্রথম কথা, ঝামেলা লাগতেই, ঝামেলা না লাগলে, কোনো রকম ঝামেলা না হলে প্রোডাক্ট হওয়ার মিনিমাম কোনো সম্ভাবনা। প্রথম ঝামেলাটাই, গল্পটাই হচ্ছে ঝামেলা লাগুক, তাই তো? লিখে রাখ, বিক্রিয়ক পদার্থগুলির অণুর মধ্যে, বা বিক্রিয়ক পদার্থের অণুগুলির মধ্যে সংঘর্ষ হওয়া প্রয়োজন। মানে এর সাথে আগের রিলেশন এরকমভাবে অ্যাজ কিছু নেই, ঠিক আছে? সংঘর্ষ হওয়া প্রয়োজন আছে, এটা ফার্স্ট কথা। লিখে না সবাই, বিক্রিয়ক অণুগুলোর মধ্যে, ওখানে দেখতে পাবি, দেখ, এই দেখতে না পেলে ওই দেখতে, স্ক্রিন বড় করে দিয়েছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছিস, ও রিফ্লেকশন, সংঘর্ষ হওয়া প্রয়োজন হয়েছে। আচ্ছা, যতগুলো সংঘর্ষ হচ্ছে তাকে সংঘর্ষ কম্পাঙ্ক বলা হয়। ধর 1 মিনিটে 100টা সংঘর্ষ হচ্ছে,
ওটাকে বলা হয় সংঘর্ষ ফ্রিকোয়েন্সি বা কলিশন ফ্রিকোয়েন্সি বলে। কী বললাম, যতগুলো ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যতগুলো ঝামেলা বাঁধছে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোর এফেক্টিভ ফ্রিকোয়েন্সি, কলিশন ফ্রিকোয়েন্সি। লিখে রাখ, লেখ। বিক্রিয়া মিশ্রণে, কথা কম বল, লেখ। বিক্রিয়া মিশ্রণে প্রতি একক আয়তনে বিক্রিয়া মিশ্রণে প্রতি একক আয়তনে প্রতি সেকেন্ডে বিক্রিয়ক অণুগুলির মধ্যে সংঘর্ষের সংখ্যাকে সংঘর্ষ কম্পাঙ্ক বলে। সংঘর্ষ কম্পাঙ্ক, একে জেড দিয়ে ডিনোট করা কম্পাঙ্ক বলে। সংঘর্ষ কম্পাঙ্ক বলে, লিখে নে আগে। সংঘর্ষ কম্পাঙ্ক বলে জেড। দেখ, যতগুলো সংঘর্ষ হচ্ছে, মনে কর 1 সেকেন্ডে, এই কথা নয়, আমি বারবার বলছি, কথা নয়, 1 সেকেন্ডে মনে কর 50টা সংঘর্ষ হচ্ছে, তাহলে সংঘর্ষ কম্পাঙ্ক 50। কোথাও কোনো একটা বিক্রিয়াতে 1 সেকেন্ডে মনে কর 70টা সংঘর্ষ হচ্ছে রিঅ্যাক্টরে, তাহলে সেটা সংঘর্ষ কম্পাঙ্ক তো 70। আমি বললাম সংঘর্ষ হওয়া মানেই প্রোডাক্ট তৈরি হওয়া নয়। এই সংঘর্ষের মধ্যে কিছু সংঘর্ষ আছে যেগুলো প্রোডাক্টে কনভার্ট হয়, মানে যতগুলো সংঘর্ষ আছে সেই সবকটা সংঘর্ষ দিয়েই প্রোডাক্ট হবে এমনটা না। তাহলে থার্ড বা পরের পয়েন্ট এটাই আসবে। লেখ, পরবর্তী পয়েন্টটা লেখ, থার্ড পয়েন্টটা লেখ। মোট সংঘর্ষ সংখ্যার সামান্য একটি ভগ্নাংশ বিক্রিয়া ঘটাতে সক্ষম, তাই তো? বিক্রিয়া ঘটাতে সক্ষম, ঠিক আছে? একে বলা হয় কার্যকরী সংঘর্ষ, এফেক্টিভ কলিশন। ওটা ছিল ফ্রিকোয়েন্সি, কতগুলো হচ্ছে, আর যতগুলোর মধ্যে, মানে ধর 100টার মধ্যে 70টা তো সংঘর্ষ হচ্ছে, 70টার মধ্যে 50টা প্রোডাক্ট হচ্ছে, তাহলে 70টার মধ্যে 50টা কার্যকরী সংঘর্ষ, তাই তো? লিখে রাখ, ড্যাশ দিয়ে লেখ, একে কার্যকরী সংঘর্ষ বলে। একে কার্যকরী সংঘর্ষ বলে, লেখ। এবার দেখ, এই কার্যকরী সংঘর্ষ তাহলে সবাই কেন কার্যকরী হলো না? বিকজ প্রত্যেকটা মলিকুলকে সংঘর্ষ ঘটাতে গেলে দু রকমের বাধার সম্মুখীন হতে হয়। যারা সেই বাধাটাকে অতিক্রম করতে পারে তারাই একমাত্র এফেক্টিভ কলিশনে যায়। যারা সেই বাধাটাকে, ব্যারিয়ারটাকে অতিক্রম করতে পারে না, তাদের মধ্যে সেই এফেক্টিভ কলিশনটা হয় না। কি বললাম? আমি বললাম যে 100টা মলিকুল নিয়েছিলাম, তার মধ্যে 1 সেকেন্ডে 70 জন কোলাইড করেছে, তাহলে সেটা হলো আমার ফ্রিকোয়েন্সি, যে কতজন আমার 1 সেকেন্ডে ঝগড়া করছে, তাই তো? এবার দেখ, সব ঝগড়াই তো ওই রকম ফাটাফাটি কেস হবে না। তাহলে ফাটাফাটি কেস দুজন ওভার দ্য ফোন ঝামেলা করছে, সেখানে তো সেই কেসটা হবে না। সেখানে ব্যারিয়ারটা খেয়েছে, তারা একেবারে সামনে নেই, তাই তো? সাইবার ব্যারিয়ার, ওখানে টেকনোলজিক্যাল ব্যারিয়ার রয়েছে, অনলাইন ব্যারিয়ার রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প।
বড় তো তুই রেগে গিয়ে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিতে পারিস, এরকম একটা কেস। ও এক্সাইটেড হয়েছে, মানে মারা তোমার রিলেট করতে পারছে ব্যাপারটাকে। ঠিক আছে, তা কি বললাম, এই এফেক্টিভ কলিশন হচ্ছে না কেন? তার কারণ প্রতিটা মলিকিউলকে একটা দু রকমের বাধার, পরীক্ষা প্রশ্ন আছে কত রকমের বাধার সম্মুখীন হয়, সেই বাধাগুলো কি জিজ্ঞেস করে। ঠিক আছে, লিখে রাখ, পরের পয়েন্টটা লেখ। কার্যকরী সংঘর্ষ ঘটাতে বিক্রিয়ক অণুসমূহকে দুই প্রকার বাধা অতিক্রম করতে হয়। প্রথম বাধাটাকে বলা হয় শক্তিগত বাধা, এনার্জি ব্যারিয়ার। আর দ্বিতীয়টাকে বলা হয় বিন্যাসগত বাধা। শক্তিগত বাধা মানে এনার্জি ব্যারিয়ার, একটা হচ্ছে বিন্যাসগত বাধা। ঠিক আছে, ওরিয়েন্টেশন ব্যারিয়ার বলে। বুঝিয়ে বলছি ব্যাপারটা। আমি একটু বুঝিয়ে বলি, তারপর লিখে দিচ্ছি। শক্তিগত বাধা হচ্ছে, ধর কথার কথা, আমি কাকে এক্সাম্পল হিসাবে নেব এখানে বুঝতে পারছি, অয়নকে এক্সাম্পল হিসাবে নিচ্ছি। ঠিক আছে, অয়ন আর ওদিকে অভ্রদীপ নিলাম। এখানে শক্তিগত বাধা হবে না। ঠিক আছে, দুজনেই মাস্কুলার মোটামুটিভাবে, মানে মারপিট করতে পারবে টুকটাক, লেগে যাবে, টিকা লেগে যাবে যে কোনো মুহূর্তে। ঠিক আছে, যদি বাঁধিয়ে দেওয়া যায় প্রপারলি, মানে ওই দিক থেকে কোনো বাধা নেই। মানে আমি ওর থেকে দুর্বল এই ভয়ে কেউ পেছাবে না। ঠিক আছে, এইবার ধর এদের মধ্যে কাকে নেওয়া যায়? সবসময় ওকে নিয়ে ভালো লাগে। ধর তোর সঙ্গে আমি একে নিলাম, ঝামেলা। ঠিক আছে, বা ধর স্নেহার সঙ্গে রিঙ্কির ঝামেলা হচ্ছে। ঠিক আছে, সেই ঝামেলায় কিচ্ছু হবে না, বিকজ দুজনেই শক্তিগত বাধার সম্মুখীন। মানে অ্যাকচুয়ালি মলিকিউলগুলো কলিশন কিভাবে করবে? ও তো ওরা হাত পা নেই যে হাত পা ছুঁড়ে এরকম দুমদাম মারবে, এরকম নয়। তারপরে ঝামেলা কী করে করবে? একটা মলিকিউল একটা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি নিয়ে আসবে, অপোজিট ডিরেকশনে আরেকটা মলিকিউল কাইনেটিক এনার্জি নিয়ে আসবে, তাদের মধ্যে একটা কলিশন হবে। এটাই গল্প। তোর মনে হয় যে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি থাকবে? ঠিক আছে, কাইনেটিক এনার্জি মেন গল্পটা তো হাফ এম ভি স্কোয়ার, কারণ এমটা তো বড় ফ্যাক্টর একটা। ঠিক আছে, খারাপ হবে নি, আমি বলছি, জাস্ট মজা করছি। ঠিক আছে, রাগ করলে বলিস, হ্যাঁ? তাহলে নেক্সট টাইম আবার বলবো। ঠিক আছে, ওকে। তাহলে ব্যাপারটা যেটা বললাম বুঝতে পারি তো? তার মানে প্রথম কথা হচ্ছে, যে দুটো অ্যাটম বা যে দুটো মলিকিউল তাদের মধ্যে কলিশনটা হবে, তাদেরকে সাফিসিয়েন্ট একটা শক্তির অধিকারী হতে হবে, তবেই তো তখন ধাক্কাটা জোরে লাগবে। সেই পরিমাণ শক্তি সব অণু গ্যাদার করতেই পারে না, তাই ওদের মধ্যে ঝামেলাটা সবসময় এফেক্টিভলি হয়ই না। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে প্রথম কথা। আর বিন্যাসগত বাধা কি? মনে কর, আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বিন্যাসগত বাধা, মনে কর আমি CH2 আমি হাইড্রোজিনেশন করাবো, তার জন্য আমার এরকম একটা ওরিয়েন্টেশনের প্রয়োজন আছে। মনে কর CH2 এরকম আছে আর হাইড্রোজেন আমার এরকম আছে, তাহলে কোনোদিনই এটা হবে না রিয়াকশন। এটা এই ওরিয়েন্টেশনই লাগবে, প্রপার ওরিয়েন্টেশন আমার এরকমই লাগবে, তবেই হবে। বুঝতে পারছিস? বা এরমভাবে হাইড্রোজেন রয়েছে, তাহলেও হাইড্রোজেন হবে না। তাহলে এই প্রপার ওরিয়েন্টেশনও সব মলিকিউল অ্যাকোয়ার করতে পারে না, যেভাবে তাদের বিক্রিয়া হওয়া উচিত সেই রকম অভিমুখে
তারা বিন্যস্ত হয়ে উঠতে পারে না সবসময়। যে কজন প্রপার ওরিয়েন্টেশনে এলো তারা বিক্রিয়ায় চলে গেল, যে কজন প্রপার ওরিয়েন্টেশন আসতে পারলো না তাদের বিক্রিয়াটা হলো না। তাহলে মেন দুটো বাধা, একটা হচ্ছে শক্তিগত বাধা, অর্থাৎ মিনিমাম যতটুকু এনার্জির অধিকারী হতে হয় সেই এনার্জি যদি জোগাড় করতে না পারে ধাক্কাটা লাগবে, কিন্তু সেরকম জোরদার কিছু হবে না। ঠিক আছে, তুই ভাব না দুটো গাড়ি ওর অপোজিট দিক থেকে আসছে, দুটো গাড়িকে ঠেলে নিয়ে ধাক্কা লাগিয়ে দেওয়া, সেটা কত ধাক্কা লাগবে? আর দুটো গাড়ি উল্টো দিক থেকে আসে, মনে করো অ্যাটলিস্ট 50 km/h স্পিডে আসছে, তাহলে ধাক্কা লাগলে কী হবে? আমি বলছি দুটো যদি অপোজিট 50 km/h, তাহলে ধাক্কা লাগলে কেমনটা হবে, তাই না? কেসটা বুঝতে পারলি? তো একটা দুটো গাড়িকে ঠেলে ধাক্কা লাগিয়ে দেওয়া হলো, সেটাতে কতটা ইম্প্যাক্ট হবে? আর 50 km/h দুটো গাড়ি অটোমেটিক আসছে, ড্রাইভার লাফ দিয়ে বেরিয়ে গেছে, সেখানে ধাক্কা লাগলে কতটা হবে? তো এই হচ্ছে গল্প। মানে তুই ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পেরেছিস তো, ভেতর থেকে নিতে পেরেছিস তো, তাহলেই হলো। তাহলে এই শক্তিগত বাধার ব্যাপারটা, শক্তিগত বাধার ব্যাপারটা দিতে একটু লিখে রাখ। লেখ বিক্রিয়ক অণুগুলির মধ্যে, আমি ডিক্টেট করছি, লিখে নে। বিক্রিয়ক অণুগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষ বিক্রিয়ক অণুগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষ কার্যকরী হবে। বিক্রিয়ক অণুগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষ কার্যকরী হবে যদি সংঘর্ষে লিপ্ত অণুর গড় গতিশক্তি, একটি ন্যূনতম শক্তির সমান বা বেশি হয়। মানে মিনিমাম এনার্জি তো হতেই হবে, নাহলে কি করে কোলাইড করবে, তাই না? সংঘর্ষে লিপ্ত অণুর গড় গতিশক্তি একটি ন্যূনতম শক্তির সমান বা বেশি হয়। কেউ মিস করলে কোনো জায়গা জিজ্ঞেস করবি না কাউন্টার, কারণ টাইমে আজকে শেষ করতেই হবে, এটা রেকর্ডেড থাকছে, যদি মনে হয় দেখে নিবি, ঠিক আছে? এই ন্যূনতম শক্তিকে সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি বলে। এই ন্যূনতম শক্তিকে সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি বলে। এই ন্যূনতম শক্তিকে সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি বলে। THRESHOLD থ্রেশহোল্ড এনার্জি বলে। পরীক্ষায় জিজ্ঞেস করে সূচনা শক্তি কাকে বলে, থ্রেশহোল্ড এনার্জি কি, ঠিক আছে? এটাই লিখবি পুরোটা, ঠিক আছে? হ্যাঁ, যদি জিজ্ঞেস করে তাহলে লিখবি, কেন লিখবি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুই মিনিমাম কোনো আইডিয়া করতে হবে না, যে চাপ নিস না। সেকেন্ড, আমি বললাম আমাকে দিকে প্রেডিক্ট করা সম্ভব নয় ওরমভাবে। চল, কেউ পারি না আজকাল, তুই তো কচি বাচ্চা, থাক, হয়েছে? লেখ ওর আন্ডারে আরেকটা পয়েন্ট লেখ। ফার্স্ট পয়েন্টটা লিখবি থ্রেশহোল্ড এনার্জি বলে, মানে ব্যাপারটা হচ্ছে মিনিমাম একটা এনার্জি অধিকারী হতে হবে, সেটা একটা সূচনা শক্তি বলে, তাই তো? সেকেন্ড পয়েন্ট লেখ, যে সকল বিক্রিয়ক অণুর শক্তি সূচনা শক্তি বা তার থেকে বেশি হয়, তাদের সক্রিয় অণু বলা হয়। তাদের সক্রিয় অণু বলা হয়। স্টপ দিয়ে এই সকল সক্রিয় অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই সকল সক্রিয় অণু
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। হচ্ছে তারপরে লেখ বিন্যাসগত বাধা। তারপরে লেখ বিন্যাসগত, এই পয়েন্টগুলো আমি লিখলাম না, এগুলো ডিক্টেট করছি, লিখে নে। তারপরে লেখ বিন্যাসগত বাধা। বিন্যাসগত বাধাটা আমি বললাম যে ওরিয়েন্টেশন একটা ফ্যাক্টর। যদি মলিকিউলগুলো প্রপারলি ওরিয়েন্টেড না হয়, মানে প্রপারলি যদি ওরা ঠিকমতো সজ্জিত না হয়, তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রথম লিখে রাখ। লেখ কার্যকরী বিন্যাসগত বাধা। এবার লেখ লেখ কার্যকরী সংঘর্ষের জন্য, কার্যকরী সংঘর্ষের জন্য বিক্রিয়কের সক্রিয় অণুগুলির, কার্যকরী সংঘর্ষের জন্য বিক্রিয়কের সক্রিয় অণুগুলির সংঘর্ষের সময় উপযুক্ত বিন্যাস প্রয়োজন। উপযুক্ত বিন্যাস প্রয়োজন। সময় উপযুক্ত বিন্যাস প্রয়োজন। দেখেছিস? যাতে করে বিক্রিয়ক অণুগুলির পুরনো বন্ধন ভেঙে যায়, অণুগুলির পুরনো বন্ধন ভেঙে যায় এবং প্রয়োজনীয় নতুন বন্ধন গঠিত হয়, এবং প্রয়োজনীয় নতুন বন্ধন গঠিত হয়। হয়েছে? নেক্সট উদাহরণ লেখ। পুরনো বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন গঠিত হয়। হয়েছে? উদাহরণ দিয়ে লেখ। যেমন ধর, আমি ধর একটা বিক্রিয়া করাতে চাইছি, ধর দুটো NO2 প্লাস NO2 এরা রিয়াক্ট করে আমার বানাবে N2O4 হবে। এই উদাহরণটা লিখে রাখ। যেমন ধর NO2 প্লাস NO2 এরা বিক্রিয়া করে আমার N2O4 হবে। এখন এই ক্ষেত্রে যদি আমি NO2 এরকমভাবে থাকে মনে কর, এটা দেখ প্রপার ওরিয়েন্টেশন, তাই তো? এইভাবে এরা পরস্পরের কন্ট্যাক্টে আসবে এখানে, এবং আমি N2O4 পাবো। আসবে এটা। কিন্তু যদি এটা আমার এরকম ভাবে হয়, জিনিসটা মনে কর, এখান থেকে কিন্তু প্রোডাক্ট হওয়াটা চাপ আছে, তার মানে এটা হচ্ছে প্রপার ওরিয়েন্টেশন। এটা নয়, পরেরটা নয়। তুই এটুকু শুধু উদাহরণে লিখে রাখবি যে NO2 সঙ্গে বিক্রিয়া হয়ে যত N2O4 হতে গেলে এক নম্বর বিক্রিয়াতে প্রপার ওরিয়েন্টেশন রয়েছে। মানে N2O4 হয়, দুটো N তো জুড়বে, তো দুটো N যদি একের উপরে কাছাকাছি দিকে থাকে তাহলে বেটার নয়? ঠিক আছে, এরকম লিখে দিবি। উদাহরণ লিখে দিই, এক নম্বর বিক্রিয়াটাতে প্রপার ওরিয়েন্টেশন রয়েছে, 2 নম্বরটাতে নেই, তাই বিক্রিয়া হয়নি। ঠিক আছে, লিখে ফেল ঝপ করে। এদিকে চেপে এসে বস, চেপে এসে বস বলছি, এদিকে চেপে এসে বস, তা দেখতে পাবি বেটার। হয়েছে? হয়েছে? তাড়াতাড়ি লেখ, ঘোড়ার মতো করে লিখবি তো।
হলো? তুই তাড়াতাড়ি লেখ, তুই সব থেকে দেরিতে লিখিস। দেখতে না পেলে ওপারটা বস না, কিন্তু তখন তো ভিজিবিলিটি বেটার আসবে। কষ্ট করে দেখছিস কেন ওরম ভাবে? চল পরেরটা। আচ্ছা, পরের যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, ব্র্যাকেটে লেখ অ্যাক্টিভেশন এনার্জি। একটু হাত চালিয়ে লেখ, শেষ হবে না লে, একটুখানি অংশ আছে। সক্রিয়করণ শক্তি ডিকটেট করলেন তাতেও লিখতে পারছিস না তো কি করে হবে? আচ্ছা, এইবার আমরা একটুখানি গ্রাফিক্যালি ব্যাপারটা বুঝবো আগে, সক্রিয়করণ শক্তি ব্যাপারটা কি। মনে কর দেখ, আমি আগে বুঝেই নিই ব্যাপারটা। ধর এদিকে আমি এনার্জি অ্যাক্সিস এঁকেছি, এদিকে আমি এনার্জি অ্যাক্সিসটা এঁকেছি, আর এদিকে বিক্রিয়ার যেভাবে এগোবে সময়ের সঙ্গে সঙ্গে এটাকে রিয়াকশন কোঅর্ডিনেট বলা হয়। রিয়াকশন কোঅর্ডিনেট মানে বিক্রিয়াটা এইদিকে এগোবে, ঠিক আছে? হলো? এবার ধর রিয়াক্টেন্টগুলো এনার্জি জিরো তো হবে না, একটা মিনিমাম এনার্জি অধিকারী তো তারা থাকবেই, একটা মিনিমাম এনার্জির অধিকারী তারা থাকবে, তাই তো? একটা গড় এনার্জি, তার রিয়াক্টেন্টগুলো একটা গড় শক্তির অধিকারী, এটা রিয়াক্টেন্টের এনার্জি। কিন্তু এই এনার্জি তার জন্য সাফিসিয়েন্ট নয় রিয়াকশন করানোর জন্য, এই এনার্জি তার জন্য সাফিসিয়েন্ট নয়, তাই তো? তাহলে আরও কিছু অতিরিক্ত এনার্জি, যেটা আমরা হিট বা অন্য কোনোভাবে স্টারিং হতে পারে, মানে ঘাঁটি যেটা দিয়ে গ্লাস রড দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম, তাতে কাইনেটিক এনার্জি জেনারেট করি, মানে সামহাও কোনো ম্যাগনেটিক এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, যে কোনো প্রকার এনার্জি তাকে সাপ্লাই করি, তাই তো? তাহলে আর অতিরিক্ত কিছু এনার্জি ওকে দেওয়া হলো, মানে রিয়াক্ট্যান্ট এভাবে বছরের পর বছর হয়ে যায়, তাতে বিক্রিয়া নাও করতে পারে। কিন্তু তার কি যে পরিমাণ এনার্জি নিয়েও আছে, গড় যে অতটুকু এনার্জি নিয়েও আছে, সেই এনার্জিতে কোনোদিন বিক্রিয়া করবে না। বিক্রিয়া করা থাকলে আমাকে একটা তড়িৎ স্ফুলিঙ্গ দিতে হবে বা একটু হিট করতে হবে, তবেই বিক্রিয়াটা হবে। তার মানে আরও একটু এক্সট্রা এনার্জি ওকে দিলেও বিক্রিয়া করার জন্য কেপাবেল হবে। এই যে আর একটু এক্সট্রা এনার্জিটুকু দিলি, ওইটাই তার সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। বুঝতে পারছিস? তার মানে আর যতটুকু এক্সট্রা এনার্জি আমি দিচ্ছি ওকে, দিয়ে পরে ও প্রোডাক্টটার দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে অতিরিক্ত এনার্জিটাকে আমি দিলাম, এটাকেই বলা ই অ্যাক্ট, এনার্জি অফ অ্যাক্টিভেশন। এবং দেখ, শুরু থেকে শুরু করে একদম এইখান থেকে শুরু করে টোটাল এনার্জি ধরিস, এই পুরোটা হচ্ছে, মানে এখান থেকে যদি পুরোটা ধরিস, এখান থেকে পুরোটা এইটুকু যদি ধরিস, পুরোটা ডবল করে দিই, বুঝতে সুবিধা হবে। ডবল মানে পুরোটা বোঝাচ্ছি, ঠিক আছে? আর সিঙ্গেল মানে এখান থেকে একটা, ঠিক আছে? এখান থেকে এইটুকুটা হচ্ছে ই অ্যাক্ট, আর এইটা থেকে এই অব্দি পুরোটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি বা ইটিএইচ লিখলাম। দেখ, থ্রেশহোল্ড সূচনা শুধু তাই বলেছিল, মানে একদম শুরু থেকে শুরু করে মিনিমাম যতটুকু এনার্জি হলে সে বিক্রিয়া করবে, বিক্রিয়া হতে গেলে এতটুকু এনার্জি তা লাগবে, আর সে করবে না, তাই তো? তাহলে এটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। সেটা মানে একদম শুরু থেকে শুরু করে যতটা এনার্জি লাগলে পরে সে বিক্রিয়া করবে, ততটাই হচ্ছে তার থ্রেশহোল্ড এনার্জি, মানে মিনিমাম ওইটুকু দিতেই হবে তাকে। তার বেশি হলেও সে করবে, বাট ওইটুকু তো তোকে দিতেই হবে, এতটুকু তো তোকে দিতেই হবে। তাহলে এটা থ্রেশহোল্ড এনার্জি, তাই তো? পরিষ্কার? আচ্ছা, তাহলে এইটাকে বলছে সূচনা শক্তি, সরি অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়করণ শক্তি, এইটা এখান থেকে এইটুকুটা, আর পুরোটা হচ্ছে সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি। বুঝতে পেরেছিস? এবার সংজ্ঞাটা লিখবো। মানে মলিকিউলগুলো একটা গড় শক্তির অধিকারী আছে, তারপরেও যে অতিরিক্ত শক্তিটা দেওয়ার ফলে ও সূচনা শক্তিটাকে অ্যাচিভ করলো, মানে বিক্রিয়া হওয়ার জন্য ন্যূনতম যেটুকু শক্তি দেওয়া সেটাকে অ্যাচিভ করলো, সেইটাকে বলা হয় তোর অ্যাক্টিভেশন এনার্জি। এবার তুই ভাব, যদি কোনো বিক্রিয়া অ্যাক্টিভেশন এনার্জিটা কম হয়, মানে ছোটো হয়, তাহলে সে তাড়াতাড়ি বিক্রিয়া করবে। অ্যাক্টিভেশন যত বেশি বড় হবে তত সে দেরি করে বিক্রিয়া করবে, স্লো হবে রিয়াকশন। বুঝতে পেরেছিস? তাহলে অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে বিক্রিয়ার হারে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো? লে একেবারে সংজ্ঞাটা লেখ, সক্রিয়করণ শক্তি সংজ্ঞা লিখতে দেয়, এখানে পুরো থিওরিটিক্যাল কোশ্চেন হয়, লিখিয়ে দিচ্ছি পুরোপুরি। লেখ লেখ কোনো রাসায়নিক বিক্রিয়ার
বিক্রিয়ক পদার্থের কোনো রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলির গড় গতিশক্তির সঙ্গে, এই যে এটা হচ্ছে গড় গতিশক্তি যেটুকু আছে, এটা হচ্ছে গড় গতি যতটুকু ওর আছে, তাই তো, অণুগুলির গড় গতিশক্তির সঙ্গে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি যোগ করলে, গড় গতিশক্তির সঙ্গে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি যোগ করলে অণুগুলি সক্রিয় হয়ে ওঠে, সর্বনিম্ন যে পরিমাণ শক্তি যোগ করলে অণুগুলি সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে সেই শক্তিকে সক্রিয়করণ শক্তি বলে। তার মানে দেখ, এইটুকুটা হচ্ছে গড় শক্তি, তো ই এভারেজ, তাই তো, এটা ই এভারেজ। তো তার মানে দেখ, অ্যাক্টিভেশন এনার্জিটা আমি কি করে পাবো, এইটুকুটা আমি কি করে পাবো রে, সূচনা শক্তি মানে ইটিএইচ থ্রেশহোল্ড মাইনাস ই অ্যাভারেজ করলেই পাবো আমরা ই অ্যাক্ট, বা ঘুরিয়েও এরকম বলতে পারিস, ই অ্যাক্ট প্লাস ই অ্যাভারেজ ইকুয়াল টু ইটিএইচ। অবশ্যই। দেখা হচ্ছে? নেক্সট, এই ফোনটা ওর ডিজিটাল লাইফ চলছে, বাদ দে। এবার আমি বুঝতে ও কেন ঘুমন্ত সবসময়, বিকজ বাকি যখন মানুষ ঘুমন্ত তখন ও জাগন্ত। বলছি বাবা এই ব্যাপারটা জানে? ও ঠিক আছে, ভালো তো, ঠিক আছে বলি, লেখা হয়েছে রে। বাবা একটু হাত চালা, হাতে তেল মেখে আসি পরের দিন থেকে।
হয়েছে? লেখ লেখ। সক্রিয়করণ শক্তির আরো কিছু পয়েন্ট লিখে রাখ। লেখ সাম মোর ইম্পর্টেন্ট পয়েন্টস। সক্রিয়করণ শক্তি সম্বন্ধে আরো কিছু কথা লিখে রাখ। প্রতিটা বিক্রিয়ারই একটা সক্রিয়করণ শক্তি থাকবে, জিরো হওয়া সম্ভব নয়। এটা একবার এটা কোশ্চেন দিয়েছিল সম্ভবত 2022 বা 23, যে সক্রিয়করণ শক্তি কি কোনো বিক্রিয়া শূন্য হওয়া সম্ভব? সম্ভব নয়। বিকজ যদি সক্রিয়করণ শক্তি শূন্য হয়ে যায় তাহলে সব রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট চলে আসে, যেটা বাস্তবে কখনো হয় না। না, কেন বিক্রিয়া হবে না? রিঅ্যাকশন হবে। এটা জিরো মানে সব রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে চলে, রিঅ্যাক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টে চলে আসবে। বা যদি এক্সোথার্মিক যদি কোনো বিক্রিয়া হয়, এক্সোথার্মিক যদি হয়, সব রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে চলে আসবে, 100% প্রোডাক্ট হবে। আর এন্ডোথার্মিক কোনো প্রোডাক্ট হবেই না। মানে এন্ডোথার্মিক কি হবে, প্রোডাক্ট এনার্জি বেশি হয়, সেটা ওদিকে যাবেই না। কিন্তু বাস্তবতে এন্ডোথার্মিক বিক্রিয়াগুলো হয়, দেখতে পাই। তাহলে সক্রিয়করণ শক্তি জিরো হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কি লিখলি বলতো প্রথম পয়েন্টটা? আচ্ছা, প্রতিটা বিক্রিয়ার একটি নির্দিষ্ট সক্রিয়করণ শক্তি থাকবে। প্রতিটি বিক্রিয়ার একটি নির্দিষ্ট সক্রিয়করণ শক্তি থাকবে। নির্দিষ্ট সক্রিয়করণ শক্তি থাকবে। হয়েছে? থাকবে। এবার তুই বল, এই সক্রিয়করণ শক্তি যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়াটা কমে যাবে, কেন বিক্রিয়াকে অনেকটা জাম্প করতে হবে, অতটা এনার্জি জাম্প করতে নাও পারতে পারে, তাই তো? তার মানে কী হবে? নেক্সট পয়েন্ট, সক্রিয়করণ শক্তি বাড়লে বিক্রিয়ার হার কমবে। লিখে রাখ সেকেন্ড পয়েন্ট। সক্রিয়করণ শক্তির মান যত বেশি হয়, সক্রিয়করণ শক্তি বারবার না লিখে E1 লেখ না, EACT শর্টকাট লেখ না। সক্রিয়করণ শক্তির মান যত বেশি হয় বিক্রিয়ার হার তত কম হয়, বিক্রিয়ার হার তত কম হয়। নেক্সট পয়েন্ট, সক্রিয়করণ শক্তির মান কখনো শূন্য বা ঋণাত্মক হওয়া সম্ভব নয়। সক্রিয়করণ শক্তির মান কখনো শূন্য বা ঋণাত্মক হওয়া সম্ভব নয়। শূন্য বা ঋণাত্মক হওয়া সম্ভব নয়। লিখেছিস? হয়েছে? তারপরে উষ্ণতা হ্রাস করলে সক্রিয়করণ শক্তি সর্বদা বৃদ্ধি পায়। উষ্ণতা হ্রাস করলে সক্রিয়করণ শক্তি সর্বদা বৃদ্ধি পায়। কেন বলতো? অ্যাভারেজ এনার্জিটা কমে যাবে। মলিকুল অ্যাভারেজ এনার্জিতে উষ্ণতার সঙ্গে প্রপোর্শনাল কাইনেটিক এনার্জি, তাই না? ধর টেম্পারেচার কমিয়ে দিলি, তাহলে কমিয়ে দিলে কী হবে? এই যে এনার্জি, এদিকে দেখ, উষ্ণতা কমিয়ে দিলে কী হবে? মলিকুলের যে অ্যাভারেজ এনার্জি সেটা আরও নিচে পড়ে যাবে। বিকজ ওদের যত উষ্ণতা থাকবে তত বেশি ওরা দৌরাত্ম্য করবে, তাই তো? তাহলে যদি এনার্জি টেম্পারেচার কমিয়ে দিস তাহলে এটা আরও পড়ে যাবে নিচে। তাহলে এটা নিচে পড়ে গেলে কী হবে? এখান থেকে এনার্জিটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে উষ্ণতা হ্রাস করলে কী হবে? সক্রিয়করণ শক্তির মান সর্বদা বৃদ্ধি পাবে। থ্রেশহোল্ড এনার্জি আনচেঞ্জড। থ্রেশহোল্ড মানে ওই বিক্রিয়া হওয়ার জন্য এতটুকু এনার্জি লাগবে। এবার সেটা তুই কীভাবে অ্যাচিভ করবি? ধর কথা তোকে উচ্চ মাধ্যমিক পাস করতে গেলে তোর এত % মার্কস পেতে হবে। এখন তো সেটা কীভাবে পাবি সেটা আমার জানার দরকার নেই। ওইটা থ্রেশহোল্ড, তোর তার বেশি পেতে পারিস, কিন্তু মিনিমাম তোকে এটা পেতে হবে, তবে তুই পাস। এবার সেটা তুই কী করে পাবি সেটা জানতে চাইছি না। ঠিক আছে, পড়াশোনা তুই ওটা বাদ দে না, দিয়ে এখানে ফোকাস কর না, টেস্ট করে পড়ে আছে। হচ্ছে? আচ্ছা, এবার আমরা লিখে রাখ এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ দ্য রিয়াকশন। হেডিং কর এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম of exo and endothermic reaction. Energy profile diagram of exo and endothermic reaction. Endothermic reaction. দুটো ছবি আঁকবো আমরা, তোরাও আঁকবি, এবং সেখানে এই যতগুলো কথা বললাম এই ছবির মধ্যে সব কটা পয়েন্ট ফুটে উঠবে। দেখ
ঠিক আছে, একটা ছবি অলরেডি আঁকা আছে এখানে, আমার আঁকা হয়ে যায়, মুছে দেবো আমি। দেখে বল, ডেল্টা এইচ প্রোডাক্টের এনার্জি, যেখানে প্রোডাক্ট লিখেছে ওটাকে মার্ক করেছি, প্রোডাক্টটাকে এনার্জি মার্ক করেছে। এবার প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের মধ্যে এনার্জি যে পার্থক্য সেটা ডেল্টা এইচ বলা হয়। আমি বুঝিয়ে দিই একবার, এটা এন্ডোথার্মিক রিয়াকশন। মানে এন্ডোথার্মিক মানে যে হিট তুই দিয়েছিস তার থেকে কম হিট ফেরত পেয়েছিস, নেট তোর খরচই হয়েছে। মনে কর বিক্রিয়া এখানে রিয়াক্ট্যান্ট ছিল টাকা দিকে, তোকে এতটা শক্তি দিয়ে ওকে এই অবধি ওঠাতে হয়েছে, মানে এটা তো খরচ। এর জন্য বন্ড ফর্ম হয় তখন এনার্জি রিলিজ করে, রিলিজ এনার্জিটা অনেক কম, যতটা তুই খরচা তার থেকে কম পেয়েছিস, তার নেট তোর খরচই হয়েছে, তাই তো। সেটা হচ্ছে এন্ডোথার্মিক, মানে খরচ হলে এন্ডোথার্মিক, মানে তাপগ্রাহী, তাপ গ্রহণ করেছে। ওইখানে খেয়াল করে দেখ, তুই যতটা খরচ করে রিয়াকশনটাকে এইখানে পাঠিয়েছিস তার থেকে বেশি এনার্জিও ছেড়েছে, প্রোডাক্ট এনার্জি এখানে, এই যে এটা প্রোডাক্টের এনার্জি, তাই তো, এখানে প্রোডাক্ট আছে, তত বেশিও খরচ করো, তার থেকে বেশি খরচ করতো, কতটা এক্সট্রা খরচ করবে, মানে ও রিলিজ করলো কতটা এক্সট্রা, তুই যতটা খরচ করো তার থেকে বেশি এতটুকু এক্সট্রা এনার্জিও তোকে দিয়েছে, তাই তো। যা তুই ইনভেস্ট করে তার থেকে বেশি এতটুকু এক্সট্রা ও তোকে দিয়েছে, ওইটা ডেল্টা এইচ, মানে এক্সোথার্মিক, অতটা তাপ উন্মোচন করেছে বাইরের দিকে, তাপ উন্মোচী, তাপ দায়ী, তাই তো। আর এতটা এক্সট্রা তাপ খেয়েছে, এটা তাপগ্রাহী, ঠিক আছে। আচ্ছা, এই এনার্জিটা প্রোডাক্টের এনার্জি, যেখানে ইপি লিখেছি, আর এটা ইআর, তাহলে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের মধ্যে এনার্জি যে পার্থক্য তাকে ডেল্টা এইচ বলে, ঠিক আছে। আর এটা জানি যে এটা অ্যাভারেজ এনার্জি, এখান থেকে অবধি থ্রেশহোল্ড এনার্জি, এইটুকুটা অ্যাক্টিভেশন এনার্জি, এটা তো আগেও বলেছি, সেটা ওখানেও আছে, একই ব্যাপার। টিএস মানে হচ্ছে, হ্যাঁ, এটাকে বলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা একটা হাইপোথেটিক্যাল স্টেট, যেখানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টে কনভার্ট হয়। ট্রানজিশন স্টেট আমরা আগেও অনেক বিক্রিয়ার সাথে এঁকেছিলাম, মানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের মাঝামাঝি একটা অস্থায়ী যৌগ, যেখান থেকে যেখানে বন্ডগুলো আগেরগুলো ভাঙে, নতুন বন্ডগুলো তৈরি হয়, তারপরেই প্রোডাক্টটা তৈরি হয়। হ্যাঁ, আর ওখানে দেখ না, তো কষ্ট করে দেখিস কেন, ওইখানে বস, এখানে কত জায়গা আছে দেখার, দেখতে পাবি না তো ওখানেই বসবি।
হয়ে গেলে বলবি। আরে কথা না বলে লিখ না বাবা। এই শুনছি দাঁড়িয়ে গেছিস, দেখা গেছে কে চলে যা। দাঁড়াও, বেরোবে জায়গা দিয়ে। হয়ে গেছে লেখা? সৌমিদি লিখে ফেলেছে দেখ। হ্যাঁ না, ছোট ছোট হাত ধীরে ধীরে লিখি। দেখেছিস এই তোর সঙ্গে এরকম হয়, দেখেছিস তুই মারপিট করতিস। লেখা হয়েছে? কিসের টেনশন করছিস? কংগ্রাচুলেশন। ওকে লেখ 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 লেখ, চুপ চুপ লেখ। নেক্সট পয়েন্ট, বিক্রিয়ার হারের ওপর উষ্ণতার প্রভাব। বিক্রিয়ার হারের ওপর উষ্ণতার প্রভাব, এটাও পরীক্ষায় কোশ্চেন করে, থিওরিটিক্যাল কোশ্চেন করে। বিক্রিয়ার হারের ওপর উষ্ণতার প্রভাব। হচ্ছে কে লিখেছে এরকম? 4 না 5 বোধ হয়। আচ্ছা, তাহলে তুই পড়াশোনা ছিল, সায়েন্স নিয়েছিস কেন? তাহলে তো 7 নম্বরে যদি এত রিয়েকশন পড়বি না, কোনটা কে জানে। দেখ লেখ, এটা আগে লেখ, লিখে দেওয়ার লেখ, এটা পর লিখবি, দাঁড়া লেখ। উষ্ণতা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। লিখেছিস? হয়েছে? এবার এই কোশ্চেনটা লেখ, লিখে লেখ। ঠিক আছে, অ্যারো দিয়ে নামিয়ে দে। এবার লেখ, এই সমীকরণ থেকে বলা যায় বিক্রিয়কের নির্দিষ্ট গাঢ়ত্বে
বিক্রিয়কের নির্দিষ্ট গাঢ়ত্বে উষ্ণতা বৃদ্ধির ফলে যদি বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তবে হার ধ্রুবকের মানও বৃদ্ধি পাবে। হয়েছে? পরের পয়েন্ট লেখ, মানে প্যারাগ্রাফ করে লেখ। হয়েছে? তারপর লেখ, অধিকাংশ সমসত্ব বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়। যা লেখাচ্ছি পরীক্ষায় পড়লে পয়েন্ট টু পয়েন্ট তুলে দিবি, এক লাইনও নিজের থেকে বানাবি না, ঠিক আছে? অধিকাংশ সমসত্ব বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে হার ধ্রুবকের মান প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। মানে ব্যাপারটা কিরকম, মানে যা ছিল তার সেটার প্রায় টোয়াইস থ্রাইস হয়ে যেতে পারে, মানে মিনিমাম টোয়াইস তো হবেই, ঠিক আছে? ব্যাপারটা কিরকম বলছে, দেখ, টেম্পারেচার বাড়ালে রিয়াকশন রেট বাড়বে, রাইট? টাকা দিকে একটু না, ফার্স্ট লাইনটা ওটাই বলেছি, টেম্পারেচার বাড়লে রিয়াকশন রেট বাড়বে। কেন? টেম্পারেচার যদি বাড়াস অণুগুলোর অ্যাভারেজ শক্তি বাড়বে, তাই তো? অ্যাভারেজ শক্তি বাড়লে তোর অ্যাক্টিভেশন এনার্জি কমবে, আগে ডায়াগ্রাম ওয়াইজ, তাহলে অনেক বেশি রেট বাড়বে, এটা তো স্বাভাবিক না? ডায়াগ্রামের দিকে ফের যদি তোর টেম্পারেচার বাড়িয়ে দিস, তাহলে প্রত্যেকটা অণুর অ্যাভারেজ শক্তি আরও বেড়ে যাবে। তাহলে আগে এখান থেকে এতটা ব্যারিয়ার জাম্প করতে হতো, এখন এখান থেকে এতটুকু, তাহলে বিক্রিয়ার রেটটা বাড়বে। এখন রেট বাড়লো, তুই যদি গাঢ়ত্ব একই রাখিস, গাঢ়ত্ব যদি না বাড়াস, এই ইকুয়েশন বলছে গাঢ়ত্ব যদি না বাড়াস, রেটটা যদি বাড়াস, রেট বাড়বে কি করে? এই দুটো টার্মের গুণফল তো, একটা টার্ম তো কনস্ট্যান্ট, তাহলে এটা যদি বাড়ে তাহলে এটাও বাড়তে হবে। এটা রেট কনস্ট্যান্ট, এটা রেট কে, এটা ছোট হাতে করতে হবে, হ্যাঁ, রেট কনস্ট্যান্ট, এটাও বাড়বে। বলছে রেট কনস্ট্যান্ট দেখা গেছে যদি রিয়াকশন 10 ডিগ্রি তাপমাত্রা আমরা বাড়াই, তাহলে রিয়াকশনের রেট কনস্ট্যান্টের মানটাও প্রায় দ্বিগুণ মতো বেড়ে যায়, মানে কে এর মানটা প্রায় টোয়াইস হয়ে যায়, দ্বিগুণ 3 গুণও হতে পারে, দ্বিগুণ মিনিমাম হয়, ঠিক আছে? প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়। এইটা হচ্ছে তাহলে এফেক্ট অফ টেম্পারেচার বললে একদম পুরোটা লিখতে, যেরকম বলেছি এরকম লিখতে হবে, 2 মার্কসের কোশ্চেন থাকে এটা, ঠিক আছে? হ্যাঁ, মানে ঠান্ডা করো না গরম হলো? আচ্ছা, এবার হেডিং কর আরহেনিয়াস সমীকরণ। আর হেন মানে মুরগি, লেখ, ঠিক আছে? ARHENIUS, আরহেনিয়াস। ওই দারুণ লিখেছে আরহেনিয়াস বাংলাটা, দেখ। আরে বলছি তোরা এত, না এই তোকে বলছি, সবসময় বলছি, কেন ওকে মুরগি বলতে যাবো আমি? দূর ব্যাং হলো, লেখ। আচ্ছা, এই যে আরহেনিয়াস সমীকরণ, আরহেনিয়াস কি করে, বিক্রিয়া রেট কনস্ট্যান্টের সঙ্গে বিভিন্ন জিনিসের একটা সম্পর্ক প্রকাশ করে। দেখ, রেট কনস্ট্যান্টটা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। একটা তো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের উপরে, কত ফাস্ট ফ্রিকোয়েন্সি রিয়াকশান হচ্ছে, মানে এফেক্টিভ কলিশন কতগুলো হচ্ছে সেটা।
একটা অ্যাক্টিভেশন এনার্জি দেখলি, অ্যাক্টিভ এনার্জি বাড়লে কমলে রিঅ্যাকশন রেট বাড়তে কমতে পারে। একটা টেম্পারেচার, তাহলে ও কী করলো, এমন একটা ইকুয়েশন দিল যেখানে সব কটা ফ্যাক্টর একসাথে থাকবে, ঠিক আছে, সেটাকে বলা হয় আরহেনিয়াস সমীকরণ। লেখ, সেটা হচ্ছে লিখে রাখ, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। পরীক্ষায় একদম ডাইরেক্ট লিখতে দেয় আরহেনিয়াসের সমীকরণটি লেখো এবং এর প্রতিটি টার্মের মানে লেখো, এরমভাবে প্রশ্ন দেয়, ঠিক আছে। কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। বলবো তো, বলিনি এখনো। এর মধ্যে অনেকগুলো টার্ম ইনক্লুডেড আছে, তুই আমরা শর্টকাট ফরশন লিখছি, এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড রয়েছে, অন্য কলিশন ফ্রিকোয়েন্সি নিয়ে রয়েছে, মানে কলিশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, ই সাবস্ক্রিপ্টে, হ্যাঁ হ্যাঁ বল, মানে সবগুলোকে ইনক্লুডিং আছে না এর মধ্যে। এটা একটা সিম্পলিফাইড, মানে অনেকগুলো 3-4টে কনস্ট্যান্ট আছে, K1 K2 বাই K3 এরকম, ওটাকে এ ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। হচ্ছে লেখ, এখানে কে প্রত্যেক টার্ম দিতে হবে, এখানে কে ইকুয়াল টু হার ধ্রুবক, এখানে কে ইকুয়ালস টু হার ধ্রুবক, ছোট কেটা বড় হাতে লিখবি না, ছোট হাতের কে লম্বা করবি, ডান্ডাটা লম্বা কর, হ্যাঁ। কে ইকুয়ালস টু বিক্রিয়া হার ধ্রুবক, ক্যাপিটাল টি ইকুয়াল টু পরম উষ্ণতা, আর মোলার গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল আর মোলার গ্যাস ধ্রুবক, টিটা ক্যাপিটাল, হয়েছে। ই সাবস্ক্রিপ্টে এ, ইএ সক্রিয়করণ শক্তি লেখা আছে দেখ, আরে ইএ এটা 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 এটা, হ্যাঁ ইএ সক্রিয়করণ শক্তি, আগেও তো দেখালাম ইএ কোনটা, হয়েছে। আর ক্যাপিটাল এ হচ্ছে লেখ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা সংঘর্ষ গুণক, মানে কতগুলো এফেক্টিভ পলিউশন হচ্ছে, ক্যাপিটাল এ হচ্ছে সংঘর্ষ গুণক, মানে কতগুলো এফেক্টিভ কলিশন হচ্ছে সেইটা। একটা তো ছিল জেড ফ্রিকোয়েন্সি, ওটা ছিল কতগুলো কলিশন হচ্ছে, আর এটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো এফেক্টিভ কলিশন হচ্ছে, সেইটা হচ্ছে সংঘর্ষ গুণক বা এ, ঠিক আছে। আছে এখানে সিম্পলিফাইড ভার্সন, আমাদের এখানে ডিটেলস নেই, তখন বেকার গিয়ে কী করবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আরহেনিয়াস এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা পরীক্ষায় জিজ্ঞেস করে প্রশ্নটার মানে বুঝে, অর্ধেক ছেলে মেয়ে মানেটাই বুঝতে পারে না, লিখতে পারে না, মানে বইতে অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে লেখা নেই, কিন্তু কোশ্চেনটা এই ফরম্যাটে আসে যে আরহেনিয়াস ইকুয়েশন সাহায্যে, প্রথম কোশ্চেন একটা যে আরহেনিয়াস ইকুয়েশনটা কী লেখো, তার টার্মসগুলো সমান বলতে হবে, এটা 2 নম্বরের কোশ্চেন একটা থাকে, যদি এরা না, তুই দেখ ইয়ারের কোশ্চেন দেখ, এরকমই কোশ্চেন আছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন একটা আছে যে আরহেনিয়াসের সমীকরণ ব্যবহার করে লেখচিত্রের সাহায্যে কিভাবে অ্যাক্টিভেশন এনার্জি বের করবে। আর এটা কোশ্চেন করে আরহেনিয়াসের ইকুয়েশনের সাহায্যে দুটো ডিফারেন্ট তাপমাত্রায় কিভাবে শক্তি ও সক্রিয়করণ শক্তি বের করবে, দুটো অ্যাপ্রোচ, দুটোই আমরা করব, ঠিক আছে। প্রথম হেডিংটা কর, লাইক আরহেনিয়াস সমীকরণ থেকে, আরহেনিয়াস সমীকরণ থেকে আরহেনিয়াস সমীকরণ থেকে লেখচিত্র পদ্ধতিতে সক্রিয়করণ শক্তির গণনা, লেখচিত্রের সাহায্যে সক্রিয়করণ শক্তির গণনা হচ্ছে। দেখ কি ছিল আমাদের, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি ছিল, বোথ সাইডে লগ নিচ্ছি,
তাহলে লগ ওয়ানের ই বেস লগটা নিচ্ছি, ln কে সমান সমান ln a প্লাস ln e টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। বসের লগ নিলাম, এটা যে এ বি ফরম্যাট, লগ এ লগ বি, এটা এ এটা বি, ঠিক আছে, লগ এ প্লাস লগ বি ভাঙলাম। নেক্সট লাইন ln a, আচ্ছা দেখ এইটাকে আমরা আগে নিয়ে চলে আসতে পারি, তো পাওয়ার আছে তো আগে নিয়ে আসতে পারি। আর ln e মানে 1, এটাকে আগে নিয়ে চলে ln e পড়ে থাকে, তাহলে ln e মানে হচ্ছে 1, তাহলে কি এলো আমাদের, এটা আসবে মাইনাস ইএ বাই আর টি হচ্ছে। আচ্ছা এবার এটাকে 2.303 লগ কে লিখতে পারি, 2.303 log a মাইনাস ইএ বাই আর টি হলো। আচ্ছা বোথ সাইডে আমি কি করছি 2.3 ভাগ করে দিচ্ছি, তাহলে কি আসছে আমাদের, log কে log a মাইনাস ইএ বাই 2.303 আর টি, এটা লেখ আগে। দেখ এটা y ইকুয়াল টু mx প্লাস c এর ফরম্যাটে চলে এসছে, ঠিক আছে, এটা y ইকুয়াল টু mx প্লাস c এর ফরম্যাটে চলে এসছে। এই তো এই ইকুয়েশনে গ্রাফে প্লট করতে পারলে আমাদের অ্যাক্টিভ এনার্জি বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা y, এটা আমাদের কাছে y, এইটা আমাদের কাছে c, ঠিক আছে। আর এই অংশটা হচ্ছে আমাদের এই যে 1/t, এই অংশটা হচ্ছে আমাদের কাছে m, আর টিটা হচ্ছে 1/tটা হচ্ছে x, ঠিক আছে, 1/tটা হচ্ছে আমাদের কাছে x, তাহলে এই অংশটা m আর 1/tটা হচ্ছে আমাদের কাছে x, বুঝতে পারলি। তাহলে ইকুয়েশনটা কিরকম আসবে, গ্রাফটা দেখ, হ্যাঁ গ্রাফিক্যালি নির্ণয় করব, গ্রাফ আঁকবো বলদিনি। এবার দেখ এটা লগ কে এদিকে, তাহলে এক্স অ্যাক্সিসে কি বসবে, 1/t বসবে, এক্সটা তো 1/t, তাই না, গ্রাফটা এরকম আসবে। আচ্ছা দেখ তাহলে এইখান থেকে এতটা মানে এই অবধি এটা আমাদের লগ এ, ইন্টারসেপ্ট তো মূল বিন্দু থেকে যত ওপরে সরলরেখা কাট করে সেটা তো আমাদের ইন্টারসেপ্ট, তাহলে মূল বিন্দু এটা, এখান থেকে এত উপরে সরলরেখা কাট করে, তাহলে এইখান থেকে পুরোটা, এইটা পুরোটা লগ এ, তাই তো, যদি এখানে মার্ক করে দেখানো হয়। আর স্লোপটা হচ্ছে স্লোপ যাকে ডিওয়াই ডিএক্স বলে বা ট্যান থিটা বলে, স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা, বা কেউ কেউ ডিওয়াই ডিএক্সও লেখে, ইকুয়ালস টু কত আসছে, মাইনাস ইএ বাই 2.303 আর, মাইনাস ইএ বাই 2.303 আর, এইটা লিখবি। এইখানে ওটা ম্যাটার করছে না, ঠিক আছে, জিরো আর ফার্স্ট একটা ডিফারেন্স ছিল বলে ওখানে ম্যাটার করেছিল, এখানে তো এই ব্যাপারটা নয়, গল্পটা নয়, মানে আমরা ওখানে শেষ হয় আর হয় না এই পয়েন্টের রেসপেক্টে বলেছিলাম বলে ডিফারেন্সটা দেখিয়েছিলাম, এখানে আমাদের সরলরেখাকে নেগেটিভ স্লোপ নিয়ে যাচ্ছে দেখিয়েছি, দেখে ভালো লাগে। আর কোথায় সরবে, আমি নিচে নেমে যেতে হবে, তুই সরে আয় এদিকে, সরে এদিকে জায়গা আছে, চেপে আন এদিকে, দেখতে না পেলে ওখানে চলে যা। হয়েছে দেখ, তাহলে এখানে পরীক্ষার কোশ্চেনটা কি হবে জানিস তো, স্লোপের মানটা বলে দেবে যে বিকজ স্লোপ এত, স্লোপের ভ্যালু বলে দেয়, ঠিক আছে, টেম্পারেচার বলা থাকে, এটা বার করতে হবে, জাস্ট ইকুয়েট করে করবি অঙ্কটাকে, ঠিক আছে, গ্রাফ থেকে স্লোপের ভ্যালু দিয়ে দেবে, গ্রাফটা প্রকাশ করতে বলে, জেনারেলি আঁকতে বলে, এখান থেকে অঙ্ক খুব কম হয়, যদি অ্যাক্টিভ এনার্জি দেয় তাহলে স্লোপটা দেওয়া থাকবে, ঠিক আছে।
আর এটা দেখ কম্পেয়ার করতে দেখ কিরকম বলতো, ধর এটারই একটা ফরম্যাট দিয়ে দিল, দোলে অ্যাক্টিভ এনার্জি কত হবে। আমি বলছি দেখ, একটা বলছি দেখ, ওদের ইয়ে একটা ওই কী বলে আগের পরীক্ষায় কাইনেটিক্স ছিল, ছিল না, দেখবে একটা অঙ্ক দিয়েছিলাম ওখানে আমি, এটার সঙ্গে একটা ইকুয়েশন দিয়েছিলাম সিমিলার টু এটা, মানে আমি লগ কে এর জায়গায় ভ্যালু ছিল, কিছুটা ভ্যালু ছিল, আর এখানেও ইএ বাই 2.3 কিছুটা ভ্যালু ছিল, 1/t ছিল, দেখি সম্ভবত এটাই, দেখি পুরো রেডি। কেমিক্যাল ছিল কোথায়, এটা কোথায় যেন দেখলাম, কার পেপার দেখলাম, সম্পূর্ণ পাঠালো, কার পেপারে দেখলাম, তোদের পেপারে না কোন পেপারে? কারেন্ট ছিল না, না এই কার পেপারে দেখলাম জানি না, কারটা পেপারে দেখছিলাম ওরকম টাইপের গ্রাফ পড়েছে। টেস্ট পেপার ছিল, দেখছি আমি, দেখি এরকম একটা কোশ্চেন দেখেছিলাম, দাঁড়া বলছি, ভালো কোশ্চেন দিচ্ছি, দাঁড়া সেটা তো খুঁজছি। আচ্ছা আমি এক্সাক্ট দেখতে পাচ্ছি না, এই থাম না, কি হলো? আচ্ছা বলছি তোকে, আমি একটা এমনি হাইপোথেটিক্যাল বানিয়ে বলছি কিরকম হতে পারে, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন আরেক কিরকম দেয়, চুপ কর না, আর আমি হাইপোথেটিক্যাল বানিয়ে দিচ্ছি, তুই বোধহয় টেস্ট পেপারের কোশ্চেন আমি কোথাও একটা দেখেছি এরকম ফরম্যাট, সেটা কি হতে পারে, এই যে একটা প্যারালাল ইকুয়েশন দিয়ে দেবে, বলে একটা ইকুয়েশনকে আর এন এস ইকুয়েশন এইভাবে প্রকাশিত, ঠিক আছে, এরকম তোরা করেছি এরকম অঙ্ক, ধর লগ কে জায়গায় কে একটা ভ্যালু বলা আছে, এক্স ওয়াই যে কিছু একটা ভ্যালু আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু দেবে, তোকে ইকুয়েট করে বলতে হবে, মানে একটা খুব সোজা, লোকজন চিনতে পারে হলে পারে না, লগ এটা দিয়ে দিল ইকুয়াল টু, মনে কর লগ এটা এমনি লিখে দিল, আর ইএ বাই 2.303 জায়গায় মনে কর দিল 1/3t, এরকম হয় লিখে দিল, ঠিক আছে, মানে এরকম টাইপের একটা ইকুয়েশন আমি এটা বানিয়েই দিলাম এরকম টাইপের, আমার মোস্ট প্রবলেম যে দিয়েছিলাম না কোশ্চেন ব্যাংকে যে এগুলো পিডিএফগুলো দিয়েছিলাম, ওখানে এরকম টাইপের একটা কোশ্চেন পেয়ে যাবি, দেখবি একটু দেখবি এরকম ইকুয়েশন, একটা ইকুয়েশন ফর্মেটে দেওয়া আছে, মনে নেই, আমি যদি খুঁজে পাই আমি স্ক্রিনশটটা তোকে দিয়ে দেবো, তো সেটা কিছু না, জাস্ট এর সঙ্গে এটা ইকুয়েট করা, এই ইকুয়েশনটাকে ওই ফরম্যাটে লেখা, মানে এই ইএ বাই 2.303 1/3t, মানে এখান থেকে তোকে ইকুয়েট করে ই এর ভ্যালুটা বার করতে হবে, বুঝতে পারছিস, মানে এটার সঙ্গে মানে তুই এই লগ এ মানে ওর লগ এ লগ কে মানে ওর লগ এক্স, মানে কে এর মানটা ইকুয়াল টু ওর এক্স এর মান, তাই না, সিমিলারলি মাইনাস ইএ বাই 2.303 মানে ওর -1/3t, তাহলে ইকুয়েট করে টি কেটে যাবে, তাহলে ই এর মান যেটা বেরোবে সেটা তোর উত্তর হবে, বুঝতে পারলি, এরকম টাইপের একটা প্রশ্ন এখান থেকে আসতে হবে, এখান থেকে দু ধরনের কোশ্চেনই আসে, বলে দিলাম, এটা চেঞ্জ করি, মানে এই সময় মনে পড়লো না কোশ্চেনটা। আচ্ছা আরেকটা পদ্ধতি বললাম, এটা একটা পদ্ধতি গেলে অ্যাক্টিভেশন এনার্জি বার করার, এই গ্রাফিক্যালি, আরেকটা লেখ, সেকেন্ড লেখ, দুটি ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে, দুটি ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে
সক্রিয়করণ শক্তির গণনা। সক্রিয়করণ শক্তির গণনা হয়েছে। দেখ তো বেসিক ইকুয়েশনটা কি ছিল আমাদের, লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি। এটা ছিল আমাদের বেসিক ইকুয়েশন, ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ছিল যেটা ডিরাইভ করে পেয়েছিলাম। মানে ওটা তো কমপ্লেক্স ইকুয়েশন, কে ইকুয়াল টু এ টু দ্য মাইনাস ইএ বাই আর টি, ওটা তো কমপ্লেক্স ইকুয়েশন, ওটাকে ভেঙে সরলীকরণ করে নিতেই হবে কাজ করার জন্য, সবসময় সরলীকরণ করে কাজ করতে হবে, তাই তো। এইবার দেখ দুটো ডিফারেন্ট টেম্পারেচার বলেছে। লেটস সে টেম্পারেচার T1 এ ইকুয়েশনটা কিরকম হবে, লগ K1 হবে, কারণ তাপমাত্রার সঙ্গে রেট কনস্ট্যান্ট পরিবর্তিত হয়, একটু আগেই পড়েছিস আজকে, তাই তো। তাহলে যদি টেম্পারেচার T1 হয় তাহলে লগ K1 ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর T1 হবে। এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখ। হ্যাঁ একদম, অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে বলেই তো রেটটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বুঝলাম না। না, কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে তো অ্যাক্টিভ এনার্জির মানটা ফিক্সই থাকে, ঠিক আছে। ওই বিক্রিয়াটাকেই আমরা ডিফারেন্ট দুটো কেসে দেখছি, কিপিং দ্য অ্যাক্টিভ এনার্জি কনস্ট্যান্ট, রেটটা বাড়িয়ে কমিয়ে দেখছি, ঠিক আছে। রেটের সঙ্গে অ্যাক্টিভ এনার্জি তো একই আছে, ঠিক আছে। টেম্পারেচার T2 মানে টেম্পারেচার বাড়লে চেঞ্জ কি হয়, অ্যাক্টিভ এনার্জি ডাইরেক্টলি এফেক্ট হয় কি, ডাইরেক্টলি এফেক্ট হয়, অ্যাক্টিভ এনার্জি ফিক্স। তুই টেম্পারেচার বাড়িয়ে রিঅ্যাক্ট্যান্টকে আরেকটু এগিয়ে দিয়ে হেল্প করেছিস, ওকে কমিয়ে দিয়ে অসুবিধা সৃষ্টি করে, এইটুকু ব্যাপার। তাহলে বেসিক্যালি তো রেটের সঙ্গে কম্পেয়ার করে দিতে পারিস। আচ্ছা যদি টেম্পারেচার T2 হয় টাকা দিকে log K2 equals to log A minus EA by 2.303 আর T2 দু নম্বর ইকুয়েশন। এবং দেখ T2 এবং T1 এর মধ্যে ডিফারেন্স কিন্তু মিনিমাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড, নাহলে কিন্তু এটা ভ্যালিড নয়। ভাই বললাম রেট চেঞ্জটা তখনই বুঝতে, মিনিমাম ডিফারেন্স 10 ডিগ্রি, তাহলে T2 মাইনাস T1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি কিন্তু বেশি হতেই হবে। T2 মাইনাস T1 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 10 ডিগ্রি, তাই তো। সেটা কেলভিনে হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেডে হতে পারে, কিছু যায় আসে না। T2 মাইনাস T1 শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 10 ডিগ্রি, লিখেছিস। আচ্ছা এইবার দেখ তুই 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনকে মাইনাস করে দে, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 কর, তাহলে কি হবে, log K2 মাইনাস log K1 আর log A log এরা কেটে যাবে, log A log এরা কেটে যাবে তো। আচ্ছা 2 মাইনাস 1 করছিস, তার মানে EA বাই 2.303 আর T1 মাইনাস EA বাই 2.303 আর T2 হলো। দেখ তাহলে এটাকে লিখতে পারি log K2 বাই K1, log K2 বাই K1 equals to EA বাই 2.303 আর কমন গেল 1 বাই T1 মাইনাস 1 বাই T2, এটা তো আরেকটা ইকুয়েশন, মানে এটা আরেকটা পদ্ধতি। এখানে দেখ যদি ডিফারেন্ট তাপমাত্রায় তোকে রেট কনস্ট্যান্টের ভ্যালুগুলো বলা থাকে, তাপমাত্রাও যদি বলা থাকে, তাহলে অ্যাক্টিভ এনার্জি বের করতে পারবি।
হয়েছে? আচ্ছা, লাস্ট টপিক, বিক্রিয়ার উপরে অনুঘটকের কি প্রভাব আছে। ঠিক আছে, মোটামুটি এখানে ফান্ডামেন্টাল হয়ে গেল। এবার প্রবলেম সলভিং আছে, ঠিক আছে, কোয়েশ্চেন সলভিং আর নিউমেরিক্যাল আছে, ওগুলো চ্যাপ্টারটা অলমোস্ট ফিনিশ। অঙ্কটা মতো করতে হবে, প্রবলেম সলভ করবি না, পারবি তা করে নিবি আবার কি। লেখ, বিক্রিয়ার হারের ওপর অনুঘটকের প্রভাব, বিক্রিয়ার হারের ওপর অনুঘটকের প্রভাব। অঙ্কটাও খুবই সোজা, আমি দুটো একটা করেই বলবো, নিজেরাই করবি। বিক্রিয়ার হারের ওপর অনুঘটকের প্রভাব। আচ্ছা, অনুঘটক কি করে? অনুঘটক কি করে? বিক্রিয়ার বেগটা বাড়ায় বা কমায় কি করে? যদি কলিশন থিওরি কনসেপ্টে বলি, ও বিক্রিয়াকে একটা অন্য রুট দেখায় যেখানে অ্যাক্টিভেশন এনার্জিটা কম, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জির একটা পথ দিয়ে বিক্রিয়াকে নিয়ে যায়। মনে কর বিক্রিয়াটা আগে মনে কর এরভাবে যাচ্ছিল, কথার কথা, এখান থেকে এরকম এরকম ভাবে এরম এরম ভাবে এরম এরম ভাবে ঘুরে 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 এখানে আসছে, ঠিক আছে। অনুঘটক বললো তুমি এদিক থেকে এরকম যাচ্ছ কেন, আমি তোমাকে একটা রুট দেখাচ্ছি নতুন, এইভাবে যাওয়া যায় ডাইরেক্টলি, এখানে তো খরচ কম হবে, ফলে বিক্রিয়াটা ফাস্ট হয়ে গেল, স্পিডে হয়ে গেল। অর্থাৎ অনুঘটক কী করে? বিক্রিয়ার একটা কী করে কমায় সেটা পরের প্রশ্ন। অনুঘটকের মেন কাজ হচ্ছে বিক্রিয়াকে এমন একটা রুট দিয়ে নিয়ে যাওয়া যেখানে অ্যাক্টিভেশন এনার্জিটা কম। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কম হয় তাহলে রিঅ্যাকশনটা ফাস্ট হবে। ব্যাপারটা বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। কে প্রশ্ন করে রে? ও, দেখ তাহলে লিখে কথাটা লিখে রাখ। দেখ, অনুঘটক বিক্রিয়ার পথের পরিবর্তন ঘটায়, অনুঘটক বিক্রিয়ার পথের পরিবর্তন ঘটায়। হয়েছে? অনুঘটক বিক্রিয়ার পথের পরিবর্তন ঘটায়। হয়েছে? স্টপ দিয়ে লেখ। অনুঘটকের উপস্থিতিতে, অনুঘটকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া, অনুঘটকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া নিম্নতর সক্রিয়করণ শক্তি সম্পন্ন, নিম্নতর সক্রিয়করণ শক্তি সম্পন্ন, নিম্নতর সক্রিয়করণ শক্তি সম্পন্ন একটি বিকল্প পথে সংঘটিত হয়। নিম্নতর সক্রিয়করণ শক্তি কি বললাম? শক্তি সম্পন্ন একটি বিকল্প পথে বিক্রিয়াটি সংঘটিত হয়। হয়েছে? বলে একটা ছবি এঁকে দিবি। দুটো ডিফারেন্ট কালার ইউজ করলে বেটার।
দেখ রিক্রাটা ক্যাটালিস্ট না দিলে এইভাবে আসতো, এখানেই আসতো, একই প্রোডাক্টে আসছে, আর ক্যাটালিস্ট দিলে একটা অন্য রুটে যাচ্ছে। ক্যাটালিস্ট যেখানে দেওয়া হয়েছে সেখানে কম শক্তি সক্রিয়করণ শক্তি লাগছে, আর এক্ষেত্রে বেশি, সেই জন্যই ফাস্ট হচ্ছে। পরীক্ষায় যেভাবে একদম থিওরিটিক্যাল কোশ্চেন দেয় এই পার্ট থেকে, এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় লিখে লিখে দিয়েছি, নিজের মতো করে বানাবি না, বিকজ ততটা নলেজ নেই। যা লিখিয়ে দিয়েছি পুরো কপি পেস্ট করে ঝাড়বি, এখানে উল্টোপাল্টা এক লাইন লিখলে একটা নাম্বার পাবি না, ঠিক আছে? যেটুকু লিখিয়েছি যেমন কোশ্চেন আসে সেইরকমভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখিয়েছি আমি। এটা EA2, ওটা EA1। কি দাঁড়া, এক মিনিট, প্রবলেমগুলো দিচ্ছি, শেয়ার করছি। প্রবলেমে দিচ্ছি, প্রবলেম কোশ্চেন আনসার দিচ্ছি, তা না? কামড়ে নিলি? হ্যাঁ,